সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সিপিবির সভায় বাধা, কেড়ে নেওয়া হলো ব্যানার, মাইক্রোফোন। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা রক্ষার আহ্বান যুক্তরাষ্ট্রের। পলিথিনের ব্যাগে মিলল যুবকের 7 টুকরো লাশ। অভ্যুত্থানকে ব্যর্থ করতে চাইলে চূড়ান্ত বিপ্লবের ডাক আসবে। সরকার যত দ্রুত নির্বাচনের পথে হাঁটবে ততই ভালো, মন্তব্য মঈন খানের। বাগেরহাটে 2 জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা। সেন্ট মার্টিন ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহার চান ঢাবি শিক্ষার্থীরা। উপদেষ্টা হওয়ার জন্য অহরহ ফোন আসছে, আমার আগ্রহ নেই, যা বললেন হিরো আলম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সিপিবির সভায় বাধা, কেড়ে নেওয়া হলো ব্যানার, মাইক্রোফোন। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির এক পথসভায় বাধা দেওয়া হয়েছে। বাধাদানকারী ব্যক্তিরা নিজেদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী পরিচয় দিয়েছেন বলে সিপিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে। বুধবার দুপুরে তেঁতুলিয়া উপজেলা শহরের তেঁতুলতলায় শোষণ বৈষম্য বিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা শীর্ষক পথসভায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হযরত আলী নামে এক যুবক নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে কয়েকজন যুবক সহ সিপিবির ব্যানার ছিনিয়ে নিয়ে সভায় বক্তব্যরত কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্সের মাইক্রোফোন কেড়ে নিতে শুরু করেন। তারা সিপিবি নেতাদের ফ্যাসিস্টদের দোসর আখ্যা দিয়ে পথসভায় বাধা দেন। এদিকে ঘটনার বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে অভিযোগ দিয়েছেন সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স। তবে তেঁতুলিয়ায় তাদের কোনো কমিটি নেই বলে জানানো হয়। ঘটনার পরে পথসভা শেষ করে ঘটনাস্থল থেকে চলে যান সিপিবির নেতারা। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা রক্ষার আহ্বান যুক্তরাষ্ট্রের। বাংলাদেশে ভিন্ন মতাবলম্বী ও বিরোধী দল সহ সবার মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমুন্নত রাখার পাশাপাশি সুরক্ষার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ আহ্বান জানান দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, গত 10 নভেম্বর ঢাকায় আওয়ামী লীগের কর্মীদের রাজনৈতিক সমাবেশে বাধা দেওয়ার সাম্প্রতিক পদক্ষেপকে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে? ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কি বার্তা আছে? আর তার সমর্থকরা এর আগে বাক ও সমাবেশের স্বাধীনতার পক্ষে কথা বলেছেন। জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমরা ভিন্ন মতের ও বিরোধী সহ সবার মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সমর্থন করি। আমাদের দৃষ্টিকোণ থেকে এসব স্বাধীনতা যে কোনো গণতন্ত্রের জন্য অপরিহার্য উপাদান। তিনি বলেন, আমরা নিয়মিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ আমাদের সব অংশীদারদের এই সমর্থনের কথা জানাই। দেশের সত্যিকারের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিতে বাংলাদেশের জন্য এসব স্বাধীনতা সমুন্নত রাখা এবং রক্ষা করা জরুরি। পলিথিনের ব্যাগে মিলল যুবকের 7 টুকরো লাশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে একটি লেক থেকে 3টি পলিথিন ব্যাগে মোড়ানো এক যুবকের 7 টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ঢাকা কুড়িল কাঞ্চন সড়কের উত্তর পাশের লেকপাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কাঞ্চন কুড়িল সড়কের পাশে লেকের পানিতে হাত ধোয়ার সময় দুর্গন্ধ পান স্থানীয় এক রিকশা চালক। পরে তিনি স্থানীয় আরো কয়েকজনকে ডাক দিলে পলিথিনে মোড়ানো ব্যাগগুলো দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ এসে কালো রঙের 3টি পৃথক পলিথিন ব্যাগে লাশের খণ্ডাংশগুলো উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, 3টি পলিথিনে মোড়ানো অজ্ঞাত পুরুষের শরীরের মাথা, 2টি হাত, শরীরের পিছনের অংশ, নাড়ি ভুঁড়ি, বাম পায়ের উরুর পৃথক 7টি অংশ উদ্ধার করা হয়। 2 থেকে 3 দিন আগে দুর্বৃত্তরা তাকে অন্যত্র হত্যা করে মরদেহ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। উদ্ধারকৃত মরদেহ নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ও সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভ্যুত্থানকে ব্যর্থ করতে চাইলে চূড়ান্ত বিপ্লবের ডাক আসবে, মন্তব্য আসিফ মাহমুদের।
ছাত্র জনতার অভ্যুত্থানকে যারা ব্যর্থ করতে চাইবে তাদের বিরুদ্ধে চূড়ান্ত বিপ্লবের ডাক আসবে বলে ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দরবার হলে মাওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ আলোচনায় এ মন্তব্য করেন তিনি। বুধবার নিজের ভেরিফাইড পেজে সেই বক্তব্যের একটি ফটো কার্ড শেয়ার করেন আসিফ মাহমুদ। যুব উপদেষ্টা ওই পোস্টে লিখেছেন, আমরা 5ই আগস্ট সশস্ত্র বিপ্লবের ডাক দিতে প্রস্তুত ছিলাম। কেউ যদি রক্তস্নাত এই অভ্যুত্থানকে ব্যর্থ করতে চায়, চূড়ান্ত বিপ্লবের ডাক তাদের বিরুদ্ধেই আসবে। সরকার যত দ্রুত নির্বাচনের পথে হাঁটবে ততই ভালো, মন্তব্য মঈন খানের। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সব বাধা বিপত্তিকে পাশ কাটিয়ে যত দ্রুত একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পথে অন্তর্বর্তীকালীন সরকার হাঁটবে ততই ভালো। বুধবার রাজধানীর মমিনবাগে ডেমোক্রেসি অডিটোরিয়ামে দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি আয়োজিত ছাত্র জনতার বিপ্লবের 100 দিন শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, আমরা যে সংঘাত দেখতে পাচ্ছি এই সংঘাত পরিহার করতে হবে, পথে বাধা কম সেই পথটা বেছে নিতে হবে। এই গুরু দায়িত্বটা এসে পৌঁছেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর। এই সরকার উচিত সব বাধা বিপত্তি কাটিয়ে যত দ্রুত সম্ভব মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের নির্বাচিত সরকার গঠন করতে হবে। এই সরকারকে সেই পথে পা রাখতে হবে, যত দ্রুত এগিয়ে যাবে ততই ভালো। বাগেরহাটে 2 জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা। বাগেরহাটে পৃথক ঘটনায় 2 জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার দুপুরে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের চর বড়বাড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে ক্ষিতীশচন্দ্র গাইন নামের এক চা দোকানিকে হত্যা করা হয়েছে। চা দোকানি ক্ষিতীশচন্দ্র গাইন চর বড়বাড়িয়া গ্রামের নগেন্দ্রনাথ গাইনের ছেলে। স্থানীয়ভাবে জানা গেছে, চা দোকানি ক্ষিতীশ গাইনের সঙ্গে একই গ্রামের সকিনুরের জমি নিয়ে বিরোধ ছিল। সকাল 11টায় এ বিষয়ে সালিশ বৈঠক বসে। সালিশে উভয় পক্ষের মধ্যে মীমাংসা হয়, সব লোকজন চলে যায়। পরে দুপুরের দিকে ক্ষিতীশকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা গুরুতর আহত ক্ষিতীশকে উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে এদিন সকালে কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামের শত্রুতার জেরে আব্দুল গফফার শেখ নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে প্রতিপক্ষ। পরে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। তাকে কারা হত্যা করেছে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ। নিহত আব্দুল গফফার শেখ খালিশখালী গ্রামের আফসার শেখের ছেলে। তিনি বিএনপির কর্মী বলে জানিয়েছে পুলিশ। আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে আসবে, যা বললেন বিএনপি নেতা ফজলুর রহমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, গত 15 বছরে আওয়ামী লীগের যারা এমপি ছিল তারা শত শত কোটি টাকা লুটপাট করে বিদেশে পালিয়ে গেছে। তারা আর এলাকায় যেতেই পারবে না, নির্বাচন তো দূরের কথা। আর যদি তারা নির্বাচনে যেতে পারে তার জন্য এই সরকার দায়ী। কারণ হচ্ছে তাদের বিচার করছে না এই সরকার। এতদিন লাগে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে? শত শত মামলা হওয়া সত্ত্বেও কেন তাদের গ্রেফতার করা হচ্ছে না? সম্প্রতি যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ফেল করুক, আমি এটা চাই না। এই সরকার একটি কারণেই ফেল করতে পারে, সেটি হচ্ছে তার মেয়াদ যদি দীর্ঘায়িত করতে চায়। আমি মনে করি তাহলেই ফেল করার সম্ভাবনা আছে। অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ইউনূস সাহেব যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান তাহলে আমার কোনো আপত্তি নেই, তবে অন্তর্বর্তী সরকার হিসাবে নয়, অন্যভাবে থাকতে হবে। আগে বলতে হবে কতদিন ক্ষমতায় থাকতে চান, সেটা স্পষ্ট করতে হবে। আমি মনে করি ডক্টর ইউনূসের মতো দেশে প্রধানমন্ত্রী থাকা বাংলাদেশের জন্য গর্বের। মানবতা বিরোধী অপরাধের মামলায় জবানবন্দি দিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এই জবানবন্দি দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে আজ বুধবার সকাল 9টার দিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। পরে তিনি এক বিচারকের কাছে জবানবন্দি দেন। এরপর বিকেল 5টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের আইনজীবী জসিম হান্নান প্রথম আলোকে বলেন, আমরা জানতে পেরেছি মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপিকে সিএমএম আদালতে হাজির করা হয়েছে। পরে তিনি আদালতে জবানবন্দি দিয়েছেন। এজলাস থেকে নিয়ে যাওয়ার সময় এক নজর তার সঙ্গে দেখা হয়েছে, কোনো কথা হয়নি।